পঞ্চদশ সংশোধনী বাতিল সহ সংবিধানের ৬২ জায়গায় সংশোধনে বিএনপির প্রস্তাব। সবার প্রস্তাবনা খতিয়ে দেখছে কমিশন, জানালেন আলী রিয়াজ। সরকারের বিরুদ্ধে প্রতিদিনই ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদের দোসররা, বললেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান। শাপলা চত্বরে গণহত্যা, শেখ হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, হেফাজতে ইসলামের। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। ফের সড়কে মৃত্যুর মিছিল, কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত। নাটোরের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ জনের প্রাণহানি। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর। ধর্মীয় নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার, জানালেন উপদেষ্টা আসিফ। পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। নিরাপত্তা সদস্য সহ নিহত ৬, অচল ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি। এবং মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে কাল প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ নারী দল। জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় নিগার সুলতানার দল। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। সংবিধান সংস্কার কমিটির কাছে পঞ্চদশ সংশোধনী বাতিল। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে নয়, উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি ও গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। লিখিত প্রস্তাবনা হস্তান্তরের পর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ক্ষমতার ভারসাম্য রাখতে চায় বিএনপি। আর এদিকে এখন পর্যন্ত 28টি সংগঠন ও 50,000 মানুষ সংস্কার কমিটির কাছে প্রস্তাবনা দিয়েছে জানিয়ে অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, তারা সব মতামতই এখন যাচাই বাছাই করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিটির কাছে দলীয় প্রস্তাবনা তুলে ধরতে ছায়া কমিটি করে বিএনপি। তার মধ্যে বিএনপির সংবিধান সংস্কার কমিটির দায়িত্ব পান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার নেতৃত্বাধীন কমিটি বিএনপির সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবনা মঙ্গলবার সরকারের সংস্কার কমিটির কাছে হস্তান্তর করে। পরে সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি ব্যালেন্স অফ পাওয়ার চায় বলেই সংবিধান সংশোধনের প্রায় 1 ডজন প্রস্তাবনা দিয়েছে। পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি, যাতে অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকে। উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি এবং সব ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশের। পাশাপাশি স্মরণ করিয়ে দেন এই সরকারের সংবিধান সংশোধনের সীমাবদ্ধতার কথাও। তো যে সমস্ত বিষয়ে ঐক্যমত পোষণ হবে সেগুলো আমরা যদি অঙ্গীকার করি এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি সেটা প্রতিফলন করি, তাহলে পরে সবার একটা অঙ্গীকার থাকবে যে পরবর্তী পার্লামেন্টে যারাই আসুক তারা সেই সংবিধান সেইভাবেই পরিবর্তন করবে। জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিটির কার্যালয় ও অনলাইনে এখন পর্যন্ত 50,000 মানুষ তাদের মতামত দিয়েছে। কমিটির চেয়ারম্যান জানান, তারা সব মতামতই গুরুত্ব দিয়ে পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ করবেন। সংবিধান তো কেবলমাত্র একটি নির্বাচনের বিষয় নয়, আগামীকালের নির্বাচন, আগামী বছরের নির্বাচন, গত বছরের নির্বাচন নয়। আমরা সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যে প্রস্তাবগুলো, যে মতামতগুলো এসছে, সেগুলোর থেকেও আমরা সুপারিশ তৈরি করব। যে মতামতগুলো এসছে সেগুলো আমরা বিবেচনায় নেব, বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশ করব। কমিশন আগামী সপ্তাহে বাংলাদেশের সব বয়সী মানুষের কাছ থেকে সংবিধান সংশোধন ইস্যুতে মতামত নিতে জরিপ পরিচালনা করবে। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। বিগত সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণেই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। আর তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকার এবং রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন এবং সেই সাথে সহযোগিতা। দেশের সংবিধানে কমিশনকে যে ক্ষমতা দেয়া আছে তার মধ্য থেকেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলেও মনে করেন তারা। নতুন নির্বাচন কমিশন গঠনের পরই আলোচনায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নিয়ে। গেল 3টি জাতীয় নির্বাচনে ভোটের নামে যে প্রহসন হয়েছিল দেশে, তারই প্রেক্ষাপটে উঠছে এমন প্রশ্ন।
বিশ্লেষকরা বলছেন, গেল 15 বছরে যে বিতর্কিত নির্বাচন হয়েছে তার জন্য সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনও দায়ী ছিল। তাই বর্তমান কমিশনকে মানুষের প্রত্যাশা পূরণের জন্য নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করা জরুরি বলে মনে করেন তারা। নির্বাচন কমিশনের যে নির্বাহী ক্ষমতাটাকে অ্যাবসলিউটলি তাকে দিতে হবে। ক্ষমতাটা পুরোপুরি তাকে দিয়ে দিলেই বরং সমাধান হয়ে যাবে অধিকাংশ ক্ষেত্রে। ইলেকশন কমিশন এখন যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চায় তাহলে দিস ইজ এ প্রপার এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টে তারা মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য পরিপূর্ণ শক্তি প্রয়োগ করতে পারবে। দেশের সংবিধানে কমিশনকে যে ক্ষমতা দেয়া আছে সেই ক্ষমতার মধ্যেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। একই সাথে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট ঘোষণার মাধ্যমে কমিশনকে সহায়তার তাগিদও দিয়েছেন তারা। কনস্টিটিউশনের 118 সাব আর্টিকেল 4 বলে দেওয়া হচ্ছে যে ইলেকশন কমিশন উইল বি এন ইন্ডিপেন্ডেন্ট কমিশন এবং ইলেকশনকালীন সময়ে বাকি যা কিছু আছে সবকিছু ইলেকশন কমিশনের অধীনে থাকবে। নির্বাচনটা একটা টিম ওয়ার্ক, অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করবে। সেটা যদি না করে তবে মূল কাজটা হলো রাজনৈতিক দলের সদিচ্ছা। তারা যদি মনে করে যে না আমরা কোনো ইন্টারফেয়ার করব না, আমার ধারণা নির্বাচন সুন্দর হবে। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি কমিশনকে নিজেদের সক্ষমতা বৃদ্ধির পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে গেল 2 দিন অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আর এজন্য ফ্যাসিস্টরা দুর্নীতির টাকা ব্যবহার করছে অভিযোগ করে তিনি বলেন, ভাঙচুর করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তথ্য উপদেষ্টা। আমাদের অনেক সমন্বয়কদেরকে সন্ধান পাওয়া। সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। গণ অভ্যুত্থান, বর্তমান রাজনৈতিক ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। অবস্থায় ভর্তি আছি। উপদেষ্টা বলেন, গণমাধ্যমে এক শ্রেণীর দোষর সৃষ্টি হয়েছে, ফলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে। একটা সরকার, একটা মন্ত্রণালয় আসলে নিরপেক্ষ সাংবাদিকতা গড়ে তুলতে পারে না। এইটা আপনাদের সাংবাদিকদের ভিতরকার লড়াই হইতে হবে। দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরিতে ফ্যাসিস্ট সরকারের ভূমিকা রয়েছে মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, এই ষড়যন্ত্রের পেছনে ফ্যাসিস্ট সরকার লুটপাটের প্রচুর অর্থ ব্যয় করছে। এই যে বিগত সরকারের যারা দলীয় কর্মী তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে। ফলত তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায় এবং সেই ষড়যন্ত্র তো আছে, প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে। বিপ্লবের কারণে পুলিশের ল অ্যান্ড অর্ডার মিস হতে পারে উল্লেখ করে তিনি পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। সাগররণী মামলা নিয়েও আমরা অবশ্যই চাবো যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো, এই প্রত্যাশা আমরা করছি। এই সরকারের মেয়াদেই সাগররুনির হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জন এবং সেই সাথে আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এই অভিযোগ দায়ের করেন। এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষেও ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে শেখ হাসিনা ছাড়াও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ সংশ্লিষ্টদেরকে আসামি করা হয়েছে। হেফাজত নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে ব্ল্যাক আউট করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর অতর্কিত হামলা চালায়, গুলি করে হত্যা করে শতাধিক মানুষকে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হেফাজত নেতারা।
ওনারা 2013 সালের 5 মে এবং 6 মে শাপলা চত্বর থেকে শুরু করে সারা দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল মর্মে ওনারা একটা অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করেছেন। অভিযোগটা আমরা গ্রহণ করেছি, এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি। আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসছি, দেশের পরিবর্তন হয়েছে, আশা করি আমরা বিচার পাব এবং সুনির্দিষ্ট এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত। বিকেলে এই বিষয়ে ফের শুনানি হবার কথা রয়েছে। সকাল 11টায় কড়া নিরাপত্তায় চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয় তাকে। এ সময় আদালত তার জামিন নামঞ্জুর করেন। সোমবার বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। আদালত ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। গত 25 অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমাবেশের পর নিউ মার্কেট মোড় এলাকায় জাতীয় পতাকার উপর ইসকনের পতাকা ঝুলিয়ে দেওয়া হয়। এই ঘটনায় মামলা হয় চট্টগ্রামে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় আজ থেকে 1 মাসের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে হবে সরকারকে। মঙ্গলবার এই বিষয়ে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। এর আগে গত 19 নভেম্বর বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই সংক্রান্ত আদেশ দেন। একই সঙ্গে চুক্তির বিস্তারিত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। এর আগে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। পৃথিবীর অন্যান্য দেশ যখন শতভাগ ইলেকট্রনিক যানবাহনের দিকে ধাবিত হচ্ছে, ঠিক সেই সময় দেশ থেকে ব্যাটারি চালিত অটো বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক, এমনটিই বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নীতিমালা এনে দিল্লি, ব্যাংকক সহ অনেক দেশের সুফল পেলেও সেদিকে না তাকিয়ে কর্মহীন করা হচ্ছে হাজার হাজার মানুষকে। বলছেন, নীতিমালা প্রণয়ন করার পাশাপাশি পরিমাণে কমিয়ে প্রধান সড়কে আসার সহযোগী ভূমিকা পালন করাতে পারলে এই যানের সুবিধা পাবে দেশের মানুষ। মাসুদ সুমনের 2 পর্বের বিশেষ রিপোর্টের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মাহফুজ অপু। বুয়েট কিংবা প্রাচ্যের অক্সফোর্ড সনদপ্রাপ্ত কেউ উদ্ভাবন না করলেও রিক্সা, অটোরিক্সা, মোটর চালিত নৌকা দীর্ঘদিন থেকে গ্রামীণ নগরবাসীর প্রধান বাহন হয়ে উঠেছে, যার উদ্ভাবক ও রক্ষণাবেক্ষণকারী স্বশিক্ষিত লোকেরা। তবে রাস্তার তুলনায় অটোরিকশার সংখ্যা বেশি ও গঠনগত সমস্যায় রাজধানীর জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এ বাহনটি। সর্বোচ্চ আদালত থেকে নির্দেশ এসেছে এটি বন্ধের। পর থেকেই বিক্ষোভে নামে চালক মালিকরা। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ, আমেরিকা যখন শতভাগ যানবাহন বৈদ্যুতিক করার চিন্তা করছে, নীতিমালায় এনে দিল্লি যখন এর সুফল পাচ্ছে, সে সময় এমন সিদ্ধান্ত আত্মঘাতী। এটা দেখে আমরা যদি শিখতে না পারি তাহলে বুঝতে হবে আমাদের এটাকে ফিক্স করার কোনো ইচ্ছা আমাদের ভেতর থেকে নাই। ভেতর থেকে থাকলে পরে আমরাও কিন্তু তাদের মতো সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতাম, বিচরণ ক্ষেত্রটাকে নিয়ন্ত্রণ করতাম, বাসের সাথে সমন্বয় করতাম। বাস হতো মেরুদণ্ড, সে ছোট ছোট গাড়িকে সোক করে ঢাকাকে পরিষ্কার করলে অন্য দেশের মতো কিন্তু আমরাও কিন্তু একটা টেকসইভাবে যানজট মুক্ত শহর পেতাম। যে তার গাড়ি কিন্তু স্ট্যান্ডার্ড হতে হবে, বুয়েটের মাধ্যমে কিংবা অন্যান্য জায়গায় যে স্ট্যান্ডার্ড ঠিক করে দেবে সেই স্ট্যান্ডার্ড মতো গাড়িগুলো চলতে হবে, এবং যে চালক
তাকে অবশ্যই কিন্তু ট্রেনিং প্রাপ্ত হয়ে লাইসেন্স নিয়ে তারপর তাকে চালাতে হবে। তাদের পরামর্শ, ব্যাটারি চালিত রিকশার মানসম্মত ডিজাইন, গতি নিয়ন্ত্রণ ও সঠিক প্রযুক্তিগত মানদণ্ড দিতে পারলে রাজধানীর প্রধান সড়ক পর্যন্ত পৌঁছে দেওয়ার বাহন হিসেবে কার্যকরী ও সাশ্রয়ী হবে এটি। এখন থেকে যেন নতুন করে কোনো অটো তৈরি করা না হয়, যেগুলো আছে এগুলোকে ম্যানেজ করা, আর যেগুলো অটো আসবে সামনে সেগুলো অবশ্যই অত্যন্ত উন্নত মানের হতে হবে, যেগুলো পুরোপুরি মেকানিক্যালি সেটা একদম ম্যানেজ করা যায়। কত রিক্সা চলতে পারবে এই ধরনের কোনো লিমিটেশন নাই, এবং যেভাবে মানুষ তৈরি করছে নিজের মতো করে তার যানজট যেমন ঘটাচ্ছে, দুর্ঘটনাও ঘটাচ্ছে। রাজধানীতে চলা গণপরিবহনের মান উন্নয়ন না করে ব্যক্তিগত পরিবহন নীতিমালায় না এনে বিপুল সংখ্যক মানুষকে কর্মহীন করার সিদ্ধান্তের সমালোচনাও করেন বিশেষজ্ঞরা। আমরা যারা নাগরিক চড়ি, আমাদের কিন্তু অল্টারনেটিভ রাষ্ট্র দিতে পারে নাই। রাষ্ট্র যদি অল্টারনেটিভ দিত তাহলে তো এত সংখ্যক অটো রাস্তা নামতো না। যেই পরিমাণ রিক্সা, অটোরিকশা এবং আমি বলবো ব্যাটারি চালিত রিক্সা আছে, এইটা শাখা রোডে কিন্তু আটবে না। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকার কোনোভাবেই কঠোর হতে চায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, সড়ক অবরোধ করে ভোগান্তি না বাড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দাবি জানাতে পারেন আন্দোলনকারীরা। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে হাওর পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। জানান, আলোচনার মাধ্যমে কলেজের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে। নিত্যপণ্যের দাম নিয়ে কোনো মধ্যস্বত্বভোগী যেন সুবিধা নিতে না পারে তা খতিয়ে দেখা হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সহ আরও অনেকেই। তারা যদি রাস্তা ব্লক না করে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে তাদের যে ক্ষোভ যেটা আছে বলতে পারে, তারপরে তাদের যে প্রতিনিধি গিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে এটা সমস্যার সমাধান করতে। তারপরে আবার ধরেন যে বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে, এক কলেজ আরেক কলেজে, এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে, দুই কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে, দুই কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। দর্শক, মেগা মানডে কর্মসূচি ও 3 কলেজের শিক্ষার্থীদের সংঘাতের পর এখনও থমথমে যাত্রাবাড়ি এলাকা। যান চলাচল স্বাভাবিক হলেও ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে সেখানে। যাত্রাবাড়িতে আছেন সহকর্মী বজরুল আলম শাওন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাওন, মেগা মানডে সংঘর্ষের পরদিন যাত্রাবাড়ির অবস্থা কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কতটুকু এবং এলাকাবাসীর সঙ্গে কথা হয়েছে কিনা, এখনো কোনো ভোগান্তি আছে কিনা সেখানে জানাবেন। নাফিসা, আপনি যথার্থই বলছেন যে এখানকার পরিস্থিতি, অর্থাৎ ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনও বেশ থমথমে অবস্থা রয়েছে। সকাল থেকেই এখানে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে না হয় সেজন্যই তারা এখানে অবস্থান নিয়েছেন। পাশাপাশি পুলিশের একটি সাজোয়া যানও এখানে রাখা আছে যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা মোকাবেলা করা যায়। আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে কলেজটিতে এই মুহূর্তে বা একাডেমিক কার্যক্রম কোনোভাবেই চালানোর মতো অবস্থায় নেই, এই কারণে আসলে কলেজটি বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত, যেহেতু কলেজের ভেতরে প্রচুর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই যে কলেজের সামনের যে গ্লাসগুলো কিন্তু সব ভেঙে ফেলা হয়েছে। ঠিক এই রকমই পরিস্থিতি কলেজটির ভেতরেও। কলেজের শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে গতকাল সোমবার কিন্তু যখন এই সকাল 10:30টার দিকে এই হামলাটি হয় তখন কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের পাশাপাশি বেশ কিছু নাশকতাকারীও এই হামলায় তারা অংশ নিয়েছে বলে শিক্ষার্থীরা দাবি করেছে এবং সেখানে তারা গুলি এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়েছে বলে সাধারণ শিক্ষার্থী এবং বেশ কিছু শিক্ষক দাবি করেছে। তো এখানকার প্রিন্সিপাল যিনি আছেন তিনি যেটি বলছেন যে তারা যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব অন্য দুই কলেজের সাথে আলোচনা করে একটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে ফিরিয়ে যাতে আনতে পারেন সেই আলোচনা তারা চালিয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। নাফিসা, শাওন, আপনাকে ধন্যবাদ।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। সকালে রংপুরের পীরগাছায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। উচ্চ পর্যায়ে বাজেট সহ আরো অন্যান্য উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে যে আলোচনা, সেখানে রংপুর এবং উত্তরবঙ্গের উন্নয়ন কার্যক্রমের আলোচনায় আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে আপনাদের কথাগুলো সেখানে পৌঁছে দেব। সংবাদের সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। কুমিল্লার বুড়িচং উপজেলার ট্রেনের ধাক্কায় অটোরিকশার 6 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। আর এদিকে নাটোর পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় ব্যাটারি চালিত ভ্যান ও সুপারি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন মারা গেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার ঘড়ির কাঁটায় সকাল 10টা কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় চট্টলা এক্সপ্রেস। এ সময় অটোরিকশায় থাকা কয়েকজন যাত্রী নিহত হন। স্থানীয়রা জানান, গ্রামীণ ওই রেল ক্রসিংটিতে সিগন্যাল দেওয়ার কোনো কর্মী ছিল না। ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর দৌড়ে আসি, আইসা দেখি যে এমনি এমনি লাশ এখানে পড়ে রয়েছে। ইমার্জেন্সি এনো ক্রসিং দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে একচুয়ালি গাছগুলো লাগানোর কারণেও অনেক সময় দেখা যাচ্ছে না গাড়ি কখন আসে না আসে। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু রেল গেট নেই, এই কারণে ঘটনা ঘটছে। পুলিশ জানায়, নিহতদের মধ্যে 2 জন নারী ও 3 জন পুরুষ রয়েছেন। স্থানীয় বাজারে কেনাকাটা করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তারা। জানতে পেরেছি যে এই পাশে বাক্সিমূল এলাকায় আরো 4 থেকে 5টি লাশ বাড়ি কাছাকাছি হয় নিয়ে গেছে। তো আমরা তদন্ত সাপেক্ষে আসলে বলতে পারবো যে আসলে কয়জন মারা গেছে, কয়জন হতাহত বা কয়জন ইনজুরি আছে। এদিকে নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক এবং ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 6:30টার দিকে পাবনা নাটোর মহাসড়কের কদিমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাটোর পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় ব্যাটারি চালিত একটি ভ্যান আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে উঠে কয়েন বাজারের দিকে যাচ্ছিল। ওই সময় পাবনা থেকে ছেড়ে আসা সুপারি বোঝাই একটি ট্রাক নাটোর অভিমুখে যাচ্ছিল। এ সময় ভ্যানের টায়ার ফেটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় প্রাণ যায় 2 জনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এক্সেলেন্স ইন কোয়ালিটি। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় স্বপ্নের রেল সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলেছে। মঙ্গলবার সকাল 9:30টার দিকে ট্রেনটি টাঙ্গাইল ভূঁইয়াপুর অংশের পূর্ব পার থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। পরবর্তীতে সেতুর পশ্চিম অংশ থেকে টাঙ্গাইল ভূঁইয়াপুর পূর্ব পার অংশে যায়। এর আগে সোমবার বিকেলে পরীক্ষামূলকভাবে ট্রেনটি সেতুর 2 প্রান্ত থেকে ব্রডগেজ লাইনে চালানো হয়। মঙ্গলবার সকাল 9:42 একটি ইঞ্জিন ও 3 বগি নিয়ে টাঙ্গাইলের ভূঁইয়াপুর অংশের পূর্ব পার থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। ট্রেনটি 10:41 পূর্ব পারে ফিরে আসে। সিরাজগঞ্জ প্রান্ত থেকে অপর একটি ট্রেন একটি ইঞ্জিন ও 3 বগি নিয়ে সকাল 10:20 পূর্ব প্রান্তে আসে ও 10:29 পশ্চিম প্রান্তের দিকে যাত্রা শুরু করে। প্রথমে 10 কিলোমিটার বেগে চলাচল করলেও পরে 40 কিলোমিটার বেগে ট্রেন দুটি চলাচল করে। সেতুটাকে হতে টাঙ্গাইলের সিরাজগঞ্জের কানেক্টেড। আমি সিরাজগঞ্জের সন্তান হিসাবে নিজেকে ধন্যবাদ। প্রজেক্টটা মানে সঠিক সময়ে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এজন্য আমাদেরকে খুব ভালো লাগতেছে এবং আমরা আনন্দে উচ্ছ্বাসিত। কর্তৃপক্ষ বলছে সেতুটির কাজ পুরোপুরি শেষ। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে জানুয়ারির মাঝামাঝি পর্যায়ে।
ডিভাইসের মাধ্যমে হচ্ছে এটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এটা কম্পন সহীনতা, দেন হচ্ছে আপনার এটা স্মুথনেস, এই সব কিছু হচ্ছে পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এটা চলমান থাকবে আগামীকাল পর্যন্ত। 2020 সালের আগস্ট মাসে ৯,৭34.৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। এবার অর্থ বাণিজ্য সংবাদ। এবার সৌদি আরবে আঞ্চলিক সদর দপ্তর স্থাপনের অনুমোদন পেল যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনিয়োগ ব্যাংক মর্গ্যান স্ট্যানলি। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আরব নিউজ। দেশটির বিনিয়োগ বিষয়ক মন্ত্রীর বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, রিয়াদে আঞ্চলিক সদর দপ্তর স্থাপনে অনুমোদন পেয়েছে 540টি আন্তর্জাতিক সংস্থা, যা দেশটির লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। রাস্তায় নামা হাজারো সমর্থকের দাবির মুখে অচল হয়ে পড়েছে ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি। এখন পর্যন্ত নিরাপত্তা সদস্য সহ 6 জন নিহতের তথ্য পাওয়া গেছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে রাজধানীতে সংবিধানের 245 ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি অশান্ত করার যে কোনো চেষ্টা ও জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমনের নির্দেশ দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর সব প্রবেশপথ। জারি করা হয়েছে 144 ধারা। তবে সব বাধা উপেক্ষা করেই রাজধানীর উপকণ্ঠে পৌঁছে গেছে পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর। আরও একটি বিরতি নিচ্ছি, খেলার খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। নুডলস স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবারে জানিয়ে দেব খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মিরপুরে জয় দিয়ে সিরিজ শুরু করতে চান। আগামী বছর ভারতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইরিশদের বিপক্ষে সিরিজে 100% জয় পেতে হবে বাংলাদেশের। এছাড়াও পরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও 3-0 জিততে হবে তাদের। তাই এই সিরিজ টাইগ্রেসের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রথম ওয়ানডে শুরু হবে বুধবার সকাল 10টায়। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।